When he came back, he found his mother sleeping. Compound করতে হবে। He came back and he found his mother sleeping. এখানে then লেখা যেত he came back and then he found his mother sleeping, অথবা he came back and he found his mother sleeping. Number E তে he showed a great love and respect to his mother, exclamatory. এখানে লক্ষণীয় বিষয়, আমার যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এখানে একটা শব্দ আছে গ্রেট। এইরকম গ্রেট, ভেরি, এক্সট্রিমলি, সিভিয়ারলি এই ধরনের শব্দ থাকলে আমি যখন এক্সক্লেমেটরিতে চলে যাব তখন ওই শব্দগুলো বাদ দিব, কারণ এক্সক্লেমেটরির শুরুতে আমাদের হোয়াট বা হাউ থাকে। এই ধরনের অ্যাসার্টিভ থেকে যে এক্সক্লেমেটরি হয় সেই হোয়াট বা হাউ থাকবে বলেই এই গ্রেট বাদ দিতে হবে। এবং এ আছে বলে হোয়াট দিয়ে শুরু করব, এ বা অ্যান না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করি, আর এ বা অ্যান থাকলে হোয়াট দিয়ে শুরু করি। এটা আমার রুলসে আছে, সেখানে ইউটিউবে গিয়ে খোঁজ করলে হবে 3S বলে, ওখানে 3S নামের স্টেপ বলে সার্চ দিলে পাওয়া যাবে রুলসগুলো। ওখানেই পাওয়া যাবে যে আমি রুলস দিয়েছিলাম যখন এ বা অ্যান নাই তখন আমি স্ট্রাকচার লিখেছিলাম হাউ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব। আর যখন এ বা অ্যান আছে তখন আমি স্ট্রাকচার দিয়েছিলাম হোয়াট, এ বা অ্যান, অ্যাডজেক্টিভ, অবজেক্ট, সাবজেক্ট ভার্ব। এখন আমরা ওইভাবেই করছি, হোয়াট, এ, এই দেখো অ্যাডজেক্টিভ দিয়ে তারপরে আমরা অবজেক্ট, সাবজেক্ট ভার্বে যাব। ঠিক আছে? তো এখানে একটু কথা আছে আবার যে হি শোড এ গ্রেট লাভ, এখানে গ্রেট একটাই আছে। হি শোড এ ভেরি গ্রেট লাভ থাকলে আমরা সে ভেরি বাদ দিতাম, কিন্তু এখানে আমাদের সেই ভেরি বা আরেকটা গ্রেট নাই। ঠিক আছে? এই জন্য আমরা এই অ্যাডজেক্টিভকে তো বাদ দিতে পারবো না, এই জন্য আমরা লিখতে হবে হোয়াট এ গ্রেট, হোয়াট এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট হি শোড টু হিজ মাদার। কারণ আমাদের কথাই আছে যে হোয়াট, এ বা অ্যান, অ্যাডজেক্টিভ, অবজেক্ট, সাবজেক্ট ভার্ব। এখানে অবজেক্ট হচ্ছে লাভ অ্যান্ড রেসপেক্ট, এই জন্য অ্যাডজেক্টিভের জায়গায় আমাকে গ্রেট লিখতে হলো। তাহলে একটা অ্যাডজেক্টিভ থাকলে আমাকে লিখে ফেলতে হবে, আর যদি তার সাথে আরেকটা অ্যাডভার্ব থাকে, ওটা যেটা থাকবে সেটা থাকবে অ্যাডভার্ব। ভেরি থাকলে বা এই গ্রেডকে যদি আরেকটা গ্রেড দিয়ে মডিফাই করা হতো সেটাও অ্যাডভার্ব হতো, বা এক্সট্রিমলি থাকলে, সিভিয়ারলি থাকলে আমি সেটা বাদ দিতাম। তো সেটা নাই, সুতরাং সরাসরি অ্যাডজেক্টিভটা লিখে দিচ্ছি, হোয়াট এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট হি শোড টু হিজ মাদার, বিশেষসূচক চিহ্ন। তো এতক্ষণ এইচএসসি লেভেলের ঢাকা বোর্ডের 5টা কোশ্চেন সলভ করা হলো। আশা করি এইচএসসি, এসএসসি, জেএসসি 3 লেভেলের স্টুডেন্টই দেখেছো এবং প্রত্যেকেরই এটা সহজ লেগেছে, কারণ এগুলো কমন জিনিস, 3 লেভেলেই আছে, তবে কম্পারেটিভলি একটু কম বেশি থাকে, কঠিন বা সহজ। তবে 3 রকম দেখলে আমি বলেছি তোমাদের 3 লেভেলের স্টুডেন্টের জন্য সুবিধা হবে। হঠাৎ একটা কোশ্চিন কঠিন আসলেও তোমরা পারবে, খুব সহজ এসে গেলেও ওটাকে তোমরা অবহেলা করে চলে গেছো, এখন আর পারছো না বেশি সহজ দেখে, এমনও হবে না, ওটাও পারবে। এই জন্য 3 লেভেলের স্টুডেন্টই 3টা বোর্ডই দেখো, আর যে লেভেলে তারা লিখো। আশা করি এইচএসসি লেভেল যারা ঢাকা বোর্ড 2019 তোমরা 6 নম্বরের এই 5টা তুলে নিয়েছো আমার সাথে সাথে। এখন যারা এসএসসি তারা লিখবে, আর এইচএসসি, জেএসসি তোমরা দেখবে অবশ্যই। তোমরা দেখো, সবগুলো দেখার পর দেখবে একটা সার্বিক ধারণা হবে টেস্ট পেপার সলভিংয়ের এই অংশ থেকে। ঢাকা বোর্ড 2019 এসএসসি হেডলাইন দাও যারা এসএসসি, লেখা আছে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, কম্পারেটিভ করতে হবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি বলেছি যখন সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভ করি তখন আমরা মাইনাস প্লাস পদ্ধতিতে যাই, যেটা ডিগ্রি তার আগে দিয়ে আমরা মাইনাস করে দিকে, আর যে ডিগ্রি ঠিক নিজ পাশে আমরা দেন এনি আদার যোগ করি, আর বাকি যা আছে সব একই রকম। দেখো ম্যান ইজ, এই যে দি বাদ মাইনাস করলাম, বেস্টকে চেঞ্জ করবো বেটার, আর এর পাশে দেন এনি আদার যোগ করে দিলাম, ক্রিয়েশন অফ গড। ঠিক আছে? ম্যান ইজ বেটার দেন এনি আদার ক্রিয়েশন অফ গড। এটা দেন অল আদার লিখতে পারতাম, তখন ক্রিয়েশনস লিখতে হতো। Isn't it our responsibility to do good deeds? এটা আমরা না বোধক থাকলে হ্যাঁ বোধক দিয়ে প্রশ্ন করি, হ্যাঁ বোধক থাকলে না বোধক দিয়ে প্রশ্ন করি। একইভাবে আমরা যদি না বোধকে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ থাকে, অ্যাসার্টিভ করতে হয় তখন হ্যাঁ বোধকে করবো, আবার যদি হ্যাঁ বোধকে ইন্টারোগেটিভ থাকে অ্যাসার্টিভ করতে হলে আমরা না বোধকে করবো। বলছি ইজন্ট আওয়ার রেসপন্সিবিলিটি, ইজন্ট ইট আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস, কী করবো এখানে নট বাদ দিয়ে দেবো, ইট সামনে আনলে সাবজেক্ট হয়ে গেল। তখন লেখো ইট ইজ আওয়ার, ইট ইজ আওয়ার
responsibility to do good deeds. It is our responsibility to do good deeds. Number C তে আসো, answer. Our life is not measured by months or years. তাহলে আওয়ার লাইফ ইজ নট মেজার্ড, এটা অবজেক্ট আছে, ইজ নট দিয়ে কোনো ভার্ব আইনজি নাই, তাহলে এটা নিশ্চয়ই প্যাসিভ ভয়েস হয়েছে। এই যে পাস্ট পার্টিসিপল মেজার্ড, কার দ্বারা? বাই মান্থস অর ইয়ার্স। তাহলে বাই এর পরে যে থাকে এজেন্ট, সেই পরে সাবজেক্ট হয়, এবং এরকম থাকলে এটাকে কি বলা হয়? প্যাসিভে আছে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে নিয়ে আসো, মান্থস অর ইয়ার্সকে সামনে নিয়ে আসো, এটা হয়ে গেল অ্যাক্টিভের সাবজেক্ট। মান্থস অর ইয়ার্স, সেটা কি করেছে? মান্থস অর ইয়ার্স এখানে হচ্ছে ইজ নট মেজার, তার প্রেজেন্ট টেন্সে আছে, এবং মেজার হচ্ছে একটা ডু ভার্ব থেকে আসছে। আমরা বেসিক আলোচনায় এটা করেছি, ঠিক আছে? বেসিক আলোচনা বারবার বলছি, তোমরা 3S দিয়ে সার্চ স্টেপে চলে যাবা, ইউটিউবে, ওখানে পাবা, বেসিক আলোচনায় পাবা। মান্থস আর ইয়ার্স ডু নট মেজার, ডু নট বা ডোন্ট মেজার, months or years do not measure our life. Months or years do not measure our life. এরপরে চলে আসো ডি নাম্বার, বলছে অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ। কমপ্লেক্স আমরা শিখেছি একেবারে আগের দিন, যেটা শিখলাম গত বুধবারে শিখে, সেখান থেকে এটা আসছে যে এ হ্যাপি লাইফ, লাইফের আগে হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, অতএব আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করবো এটা। এবং তোমরা প্রসঙ্গক্রমেই বলছি যে একটু কারেকশনে যাও, এখানেই কারেকশনটা করে ফেলি, তাহলে পরবর্তীতে মনে থাকবে না। সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি এখানে বলেছিলাম যে শেষে 9, 10 এবং 11 নম্বর রুলসে সিম্পল যদি নাউন থাকে কম্পাউন্ডে অ্যান্ড, কিন্তু কমপ্লেক্স হবে এটা নাউন ক্লজ, কারণ ওখানে সাবজেক্ট ভার্ব মিলিয়ে নাউনের মতো কাজ করছে, তাই এটা নাউন ক্লজ হবে, ঠিক আছে? ওখানে যদি ফ্রেজ লেখা হয়ে থাকে কেটে দিয়ে ক্লজ করো। 10 নাম্বার, অ্যাডজেক্টিভ যদি থাকে সিম্পলে কম্পাউন্ড অ্যান্ড দিয়ে, কমপ্লেক্স হবে একইভাবে অ্যাডজেক্টিভ ক্লজ, এখানেও ক্লজ লেখো, ঠিক আছে? এখানেও অ্যাডজেক্টিভটা সাবজেক্ট ভার্ব শুরু হতে ক্লজ হবে। আর 11 নম্বর রুলসে বলেছিলাম সিম্পল যদি অ্যাডভার্ব হয় কম্পাউন্ড হবে অ্যান্ড দিয়ে, কমপ্লেক্স হবে অ্যাডভার্ব ক্লজ, এখানেও তুমি ক্লজ লেখো, কারণ এখানেও অ্যাডভার্বের ক্ষেত্রেও আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে কাজ করছি। যখন সাবজেক্ট ভার্ব চলে আসে একাধিক ওয়ার্ড, তখন সেটা ফ্রেজ থাকে না, সেটা ক্লজ হয়ে যায়। একাধিক ওয়ার্ড থেকে যদি সাবজেক্ট ভার্ব ক্রিয়েট না করে তাহলে ওটা ফ্রেজ হবে। কাজে এটা যদি স্লিপ অফ টাঙে ফ্রেজ শব্দটা এসে থাকে, লিখে থাকো, ফ্রেজ কেটে দিয়ে ক্লজ করো। তো সেই কাজটা আমরা এখানেও করছি। দেখো যে আমরা এই জায়গাতে কি করব, এখানে আমরা হ্যাপি লাইফের এই হ্যাপিটাকে অ্যাডজেক্টিভ ক্লজে নিয়ে যাবো। এইটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে এখানে। দেখো অনেস্ট পিপুল লিড এ লাইফ, honest people lead a life, সেই লাইফটা কেমন? এইবার সাবজেক্ট চলে আসলো হুইচ, তারপরে ইজ হ্যাপি, হুইচ ইজ হ্যাপি, অনেস্ট পিপল লিড এ লাইফ হুইচ ইজ হ্যাপি, যে জীবনটা সুখী। এই হুইচ হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, অতএব লাইফকে আমি মডিফাই করেছি, ওখানে শুধু হ্যাপি দিয়ে তাই অ্যাডজেক্টিভ ওয়ার্ড ছিল, আর এখানে আমি হুইচ ইজ হ্যাপি, তিনটা ওয়ার্ড যার একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে পুরোটা মিলে সাবজেক্ট ভার্বে একটা ক্লজ হয়েছে। এই ক্লজটা লাইফকে মডিফাই করছে বলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে। এটা আরেকভাবে করা যায়, কীভাবে বলো তো? এইভাবে করা যাবে, পিপুল হু আর অনেস্ট, এখানে তো একই অবস্থা, এখনও আমি অ্যাডজেক্টিভ দিয়ে এটাকে মডিফাই করছি বলে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করছি। দেখো পিপল হু আর অনেস্ট কি করে তারা? লিড এ হ্যাপি লাইফ। যে কোনো একভাবে এটা করা যাবে। আশা করি লিখছে সবাই, অনেকগুলো ট্রান্সফরমেশন আর নিয়ম সবাই শিখে ফেলেছো আমার সাথে, এই জন্য আমি একটু দ্রুত করছি যাতে আমরা অন্তত ঢাকা বোর্ড 2019 তিনটা লেভেল আজকে শেষ করে দিতে পারি। ইট ম্যাটার্স লিটিল ইফ এ ম্যান লিভস ম্যানি ইয়ার্স অর নট, ইন্টারোগেটিভ করব। তাহলে এই ক্ষেত্রে আমি ইন্টারোগেটিভে চলে যাচ্ছি, ঠিক আছে? আমাকে আবার না বোধক দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? না বোধক দিয়ে যদি প্রশ্ন করি তখন আমি এখানে লিটিলটাকে অ্যাভয়েড করে কথা বলতে পারবো, ঠিক আছে? একবার বলতে পারি আমি হোয়াট ডাজ ইট ম্যাটার বলে বাকিটা, ইফ এ ম্যান লিভস ম্যানি ইয়ার্স অর নট, অথবা বলতে পারি ডাজ ইট ম্যাটার,
ঠিক আছে, ইফ এ ম্যান লিভস ম্যানি ইয়ার্স অর নট, যে কোনো একটা করা যাবে। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি যে হোয়াট ডাজ ইট ম্যাটার, ইট ম্যাটার্স লিটিল। এই লিটিলের জন্য আর আমার কম বেশি করা লাগবে না, আমি তো নাবোধক থেকে হাবোধকে চলেই যাচ্ছি, আবার হাবোধক থেকে নাবোধকে যাচ্ছি, অর্থাৎ হোয়াট ডাজ ইট ম্যাটার লাগবে, হোয়াট ডাজ ইট ম্যাটার এটা লিখলেই চলবে, প্রশ্ন হয়ে গেল। হোয়াট ডাজ ইট ম্যাটার বলে বাকি তুলে দেবা যে ইফ এ ম্যান লিভস ম্যানি ইয়ার্স অর নট, ম্যানি years or not. What does it matter? The question sign. What does it matter if a man lives many years or not? আমি লিখি কথা লিখি নাই, প্রয়োজন নাই। What does it matter if a man lives many years or not? এইভাবে করা যাবে। অথবা does it matter, ওই যে it matters little, মানে লিটিল কিন্তু নেগেটিভ অর্থে, এই জন্য এই ইট ম্যাটার্স লিটল মানে আসলে ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার লিখতাম অ্যাসার্টিভ করলে, কিন্তু আমি যদি প্রশ্ন করছি এই জন্য ডাজ ইট ম্যাটার বলবো, আর ডাজন্ট লেখা ইট ডাজ নট ম্যাটার, যদি মানে ইট ম্যাটার্স লিটল অর্থই হচ্ছে ইট ডাজ নট ম্যাটার। ঠিক আছে, তুমি এইভাবে নাও যে প্রশ্নটার মধ্যে লেখা আছে ইট ম্যাটার্স লিটল, মানে এটা নেগেটিভ সেন্সে আছে, এটাকে আরেকভাবে প্রশ্নে লেখা থাকতে পারতো ইট ডাজ নট ম্যাটার লিটল, তাহলে এটা যদি ডাজ নট ম্যাটার লিটল থাকতো তাহলে নট বাদ দিতাম, দিয়ে উত্তর করতাম নাবোধক থেকে হাবোধক ডাজ ইট ম্যাটার, এটাও ঠিক তাই যে হোয়াট ডাজ ইট ম্যাটার যা আর ডাজ ইট ম্যাটার তা একইভাবে এখানেও অর দিয়ে লেখো ডাজ ইট ম্যাটার, এটা কি কোনো ব্যাপার? ঠিক আছে, আছে যে ডাজ ইট ম্যাটার ইফ এ ম্যান লিভস ম্যানি ইয়ার্স অর নট, ইফ এ ম্যান লিভস ম্যানি ইয়ার্স অর নট, দিয়ে কোশ্চেন সাইন। It matters little if a man lives many years or not. What does it matter if a man lives many years or not? Or does it matter if a man lives many years or not? এই দুইভাবেই করা যাবে। দেখা যাচ্ছে nobody is absolutely happy on earth, ঠিক আছে, অ্যাফার্মেটিভ। আমরা জানি যে যদি nobody, no থাকে, any থাকে, is থাকে, তখন আমরা একটু অন্যভাবে করি। তো নোবডির ক্ষেত্রেও তাই, এই জায়গাতেও আমরা দেখা যাচ্ছে যে সরাসরি হুতে চলে যেতে পারি, হু দিয়ে প্রশ্ন করতে পারি যে নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন আর্থ, তাহলে আমি অ্যাফার্মেটিভ করতে পারবো। অ্যাফার্মেটিভ যদি আমি হো দিয়ে করি তাহলে আমার প্রশ্ন হবে আবার অ্যাফার্মেটিভে হবে, অর্থাৎ এটা নেগেটিভ থেকে ইন্টারোগেটিভও চাইতে পারতো, ইন্টারোগেটিভ চাইলে এটা যা উত্তর, আর নোবডি দিয়ে আছে অ্যাফার্মেটিভ চাইলে একই উত্তর। নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন আর্থ, তাহলে আমি বলে দেবো যে হু ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন আর্থ, তাহলেই হয়ে যাবে হু ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন আর্থ, হু ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন আর্থ। এটা ইন্টারোগেটিভও হয়েছে, সাথে সাথে এটা অ্যাফার্মেটিভও হয়েছে। নোবডি থেকে এভাবে অ্যাফার্মেটিভ করা যাবে। এরপরে কোশ্চিন জি বলছে সো উই শুড নট ওয়াস্ট টাইম ইন ভেইন, উই সাবজেক্ট আর টাইম হচ্ছে অবজেক্ট, আর ও ওয়াস্ট হচ্ছে ভার্ব, নেগেটিভ আছে শুড নট ওয়াস্ট, এইটুকু মাথায় রাখতে হবে। সো এর জায়গায় সো থাকবে, ইনভেনের জায়গায় ইনভেন থাকবে। তাহলে আমরা এতটুকুর মধ্যে চিন্তা করি উই শুড নট ওয়াস্ট টাইমের মধ্যে, তাহলে সো নামিয়ে ফেলো আনসারের ক্ষেত্রে, সো নামিয়ে ফেলো, দিয়ে লেখো যে টাইম, সো টাইম শুড নট, শুড, উইল, উড, কুড, ক্যান, মাস্ট, এই ধরনের মডেলগুলো থাকলে সাথে বি বসে, অতএব টাইম শুড নট বি ওয়েস্টেড। সো এর জায়গায় সো লিখে নিলাম আগে, কমা দিয়ে, কমার জায়গায় দেখো টাইম শুড নট বি ওয়েস্টেড, কাদের দ্বারা? ওই যে আস ছিল তাই বাই আস, বাই আস। টাইম should not be wasted by us in vain, ঠিক আছে? So time should not be wasted by us in vain. H নম্বরে আসো, H নম্বর আনসার কি হবে? If we use time properly we can be benefited. এটা তোমাদেরকে আমি দুইটা সেশনের ফার্স্ট সেশন ছিল যেটা ট্রান্সফরমেশনের ছকে করেছিলাম, যে ফার্স্ট সেশন লিখেছিলাম বাই প্লাস জিরান বা বাই প্লাস ভার্ব আইএনজি দ্বারা, ইফ দিয়ে পজিটিভ লেখা আছে বাই প্লাস ভার্ব আইএনজি।
লেখা আছে উই ক্যান বি বেনিফিটেড, তো কী করতে পারি? বাই ইউজিং টাইম, বাই ইউজিং টাইম প্রপারলি, বাই ইউজিং টাইম প্রপারলি, কমা দাও, উই ক্যান বি বেনিফিটেড। ঠিক আছে, উই ক্যান বি বেনিফিটেড, বাই ইউজিং টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। এরপরে চলে আসো নাম্বার আই। ঠিক আছে, আই নাম্বারে আমরা লিখছি অল মেন মাস্ট ডাই, নেগেটিভ। এটা তো খুব সহজ, নিশ্চয়ই আনসার করে ফেলেছে এতক্ষণ। অল ম্যান ক্যানট বাট ডাই, ক্যানট বাট ডাই, মাস্ট থাকে ক্যানট বাট। আমরা এই পদ্ধতিতে যাব। তুমি হয়তো ভাবছো যে অল আছে কি করব, দেয়ার ইজ নো দিয়ে করব কিনা, তো ওইভাবে আমি যাওয়ার আগে আমি তো মাস্টের আনসার পেয়ে গেলাম, অতএব আমাকে ওই অল ম্যান ক্যানট বাট ডাই বা আরেকভাবে যে ক্যানট হেল্প আছে ওই নিয়মটা করতে পারো, যে অল ম্যান ক্যানট হেল্প ডাইং, ক্যানট হেল্প ডাইং, এর বাইরে অন্য কিছু দিয়ে করা লাগবে না এটা। এবং ডাইং বানানো কিন্তু DYING হয়ে যায়, যখন ডাই DIE, স্পেলিং কিন্তু খুব খেয়াল করো, আইএনজি যুক্ত ডাই এর সাথে ডাইং হয়ে যায়। অল ম্যান ক্যানট বাট ডাই মাস্টের জায়গায়, অথবা অল ম্যান মাস্টের জায়গায় ক্যানট হেল্প, তখন শুধু ডাইয়ের সাথে আইএনজি ডাইং। লাস্ট ওয়ান নাম্বার জে, দেখো যেতে বলছে দো উই টেক আটমোস্ট কেয়ার উই ক্যানট অ্যাভয়েড ডেথ, কম্পাউন্ড করতে বলেছে। ঠিক আছে, আমরা দো অলদো নিয়ম জানি যে দো অলদো থাকলে সিম্পলের ইনস্পাইট অফ বা ডেসপাইট বা নট উইথস্ট্যান্ডিং এইগুলো থাকে, আর কমপ্লেক্সে দো অলদো আর কম্পাউন্ডে বিপরীত কথা হয় বলে বাট হয়, যার সাথে দো থাকে বিপরীতের বাট লেখা হয়। ঠিক আছে, লেখা আছে দো উই টেক আটমোস্ট কেয়ার উই ক্যানট অ্যাভয়েড দ্যাট। আমরা লিখতে পারি যে উই টেক, আনসার লেখো যে উই টেক আটমোস্ট কেয়ার বাট উই ক্যানট অ্যাভয়েড ডেথ, বাট উই ক্যানট অ্যাভয়েড ডেথ, উই ক্যানট অ্যাভয়েড ডেথ, উই টেক আটমোস্ট কেয়ার বাট উই ক্যানট অ্যাভয়েড ডেথ। এইভাবে আমাদের 10টা কিন্তু এসএসসি লেভেলেরও হয়ে গেল। এবার এইচএসসি এবং এসএসসি উভয় লেভেলের সবাই একটু আরেকটু ধৈর্য ধরে জেএসসি লেভেলেরটা দেখবে, আর জেএসসি লেভেলের যারা তারা এইটা লিখবে। ঠিক আছে, জেএসসিটা আমরা দেখি কি কি এসেছিল আমাদের, সেই অনুযায়ী আমরা ট্রান্সফরমেশন করে ফেলি। জেএসসিতে এই কোশ্চিনটা আসে 11 নম্বর কোশ্চিনে। ঠিক আছে, 11 নম্বরে। এইচএসসি এবং এসএসসিতে আসে 6 নম্বরে। ঠিক আছে, এইচএসসিতে করলাম আমরা 5টা 5 মার্কসের জন্য, এসএসসিতে করলাম আমরা 10টা 10 মার্কসের জন্য, আর জেএসসিতে আসে 5টা 5 মার্কের জন্য। নাম্বার 1 এ লেখা আছে ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর। লুক ডাউন আপন মানে কি? লুক ডাউন আপন মানে কাউকে ঘৃণার চোখে দেখা, অবহেলা করে দেখা। ঠিক আছে, তো বলছে যে ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, আপন দ্য পোর অর্থাৎ গরিবকে ঘৃণা করে বা ঘৃণার চোখে দেখো না, এই কথা। তো এটা কি করতে হবে? এটা লিখতে হবে যে প্যাসিভ ভয়েসে। ঠিক আছে, তার মানে এই ট্রান্সফরমেশনে ভয়েস এসেছে, এবং যেহেতু ডোন্ট দিয়ে শুরু হয়েছে, আমরা আগে পড়েছি শেখার সময় যে কোনো ভার্ব অ্যাফার্মেটিভ দিয়ে শুরু হলে বা নেগেটিভে ডন বা নেভার দিয়ে কোনো ভার্ব শুরু হলে এটাকে ইম্পারেটিভ বুঝবো আমরা, এবং ইম্পারেটিভে আমরা লেট দিয়ে করবো। লেট অবজেক্ট বি পাস্ট পার্টিসিপল, ইন্টারোগেটিভে হবে ইম্পারেটিভ থেকে আমরা প্যাসিভে করবো লেট দিয়ে, ইম্পারেটিভ থেকে, এটা ইম্পারেটিভ। হ্যাঁ, ভার্ব দিয়ে শুরু অ্যাফার্মেটিভে, বা ডন বা নেভার দিয়ে ভার্ব দিয়ে শুরু অ্যাফার্মেটিভে, এটা হচ্ছে নেগেটিভে, এটা হচ্ছে ইম্পারেটিভে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা প্যাসিভটা শুরু হয় লেট দিয়ে, হাবোধক হলো লেট দিয়ে অবজেক্ট, আর না বোধক হলো লেট নট দিয়ে অবজেক্ট। তখন হয় লেট অবজেক্ট বি পাস্ট পার্টিসিপল, অ্যাফার্মেটিভে হয় লেট অবজেক্ট বি পাস্ট পার্টিসিপল, আর নেগেটিভে হয় লেট নট অবজেক্ট বি পাস্ট পার্টিসিপল। এই পার্থক্য। ভয়েসটা আমি ট্রান্সফরমেশনের ভিতরে দেখাই নাই, তারপরেও এখানে এসছে যখন কোশ্চেনে আমি করে ফেলছি, পরবর্তীতে যে কোনো সময় আমি ভয়েস নিয়ে আলোচনা করব। দেখো তাহলে ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, এটা আনসার হবে লেট নট দ্য পোর,
লেট নট দ্য পুয়ার, তারপরে আমি বি বলেছি তাই না, আমি কি বলেছি যে লেট অবজেক্ট অথবা লেট নট অবজেক্ট বি পাস্ট পার্টিসিপল, তার মানে এখানে একটা বি আসবে। হ্যাঁ, তো লেট নট দ্য পুয়ার বি, এই যে লুকটা এখানে ভার্ব, লুক হয়ে যাবে পাস্ট পার্টিসিপল লুকড, আর সাথে ডাউন আপন আছে, নেমে যাবে ওর সাথেই, লুকড ডাউন আপন। তাহলে আনসারটা কি হলো? আনসারটা হলো লেট নট দ্য পুয়ার বি লুকড ডাউন আপন। এবার আসো নাম্বার বিতে। নাম্বার বিতে বলছে সাডেনলি আই নোটিসড এ ভেরি নাইস ডিয়ার। সাডেনলি আই নোটিসড এ নাইস ডিয়ার। ওকে, হরিণ, আমি হঠাৎ করে একটা সুন্দর হরিণ দেখলাম। এখন ইন্টারোগেটিভ করতে গেলে আমরা জানি যে সাবজেক্ট আর ভার্বের থেকে ভার্বটা যে অবস্থায় থাকে, ডু ভার্ব থাকলে আমরা টেন্স অনুযায়ী টানবো সামনে অবজেক্ট অক্সিলারি ভার্ব। এখানে নোটিস পাস আছে, সিম্পল পাস্টে নোটিস চলে আসবে, ডিড সামনে আসবে, এবং হাকে অর্থ ঠিক রাখার জন্য না দিয়ে প্রশ্ন করলে ডিডিন সামনে আসবে। এখন তোমাদের কারো করে প্রশ্ন আসতে পারে সাডেনলি কী হবে। অ্যাকচুয়ালি সাডেনলিকে আমরা সামনে নিয়ে যাব, আবার পিছনেও রাখতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, সাডেনলি একটা অ্যাডভার্ব, ওটাকে নিয়ে টেনশনের কিছু নাই। আমি লিখতে পারি ডিডিন্ট আই নোটিস, ডিডকে আমি সামনে আনলাম, দেখতে ভালো লাগছে তাই ডিডিন্ট আই, আর এটা ডিড ছিল, নোটিসই হয়ে যাবে। ডিডিন্ট আই নোটিস এ নাইস ডিয়ার সাডেনলি, শেষে নিয়ে গেলাম সাডেনলিকে। আবার কেউ যদি লেখে যে সাডেনলি ডিডিন্ট আই নোটিস এ নাইস ডিয়ার, তাও হবে। তারপরে তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমি ডিডিনকে সামনে আসলাম, ডিডিন্ট আই নোটিস এ নাইস ডিয়ার সাডেনলি, এই কথাটা আমি দেখলাম। তারপরে দেখো নাম্বার সিতে যাও। নাম্বার সিতে হচ্ছে লেখা আছে ইট অনলি রিমেইন স্লিপিং, নেগেটিভ করতে হবে। বলছে ইট অনলি রিমেইন স্লিপিং, অনলি দিয়ে রিমেইন দাও, ইট অনলি রিমেইন স্লিপিং। তো ইট বলতে তো এখানে কোনো কিছুকে বোঝাচ্ছে যে ইট অনলি রিমেইন স্লিপিং, এটা কিন্তু নেগেটিভ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা জানি যে অনলি থাকলে কি হয়, অনলি থাকলে আমরা কিন্তু নেগেটিভ করেছি এর আগে নান বার্ড বা নাথিং বার্ড দিয়ে। নান বার্ড করছি ব্যক্তি বস্তুর বেলায়, তাই না, ব্যক্তির বেলায় নান বার্ড, আর নাথিং বার্ডটা হয় বস্তু বিষয় ঘটনার বেলায়। তাহলে ইট রিমেইন্ড কি, স্লিপিংটা একটা কাজ বিষয়, অর্থাৎ নাথিং বাট, ইট রিমেইন্ড নাথিং বাট স্লিপিং। ওকে, আনসারের বেলায় লেখো নেগেটিভ, ইট রিমেইন্ড নাথিং বাট স্লিপিং, ইট রিমেইন্ড নাথিং বাট স্লিপিং, অর্থাৎ ঘুম ছাড়া আর কিছু করে নাই। তাই এটা সেই অনলির পরিবর্তে বস্তুর জন্য নাথিং বাট বা বিষয়ের জন্য নাথিং বাট, ইট রিমেইন্ড এরপর স্লিপিংয়ের আগে অনলির জন্য নাথিং বাট, আর স্লিপিং তারপর লিখে দিলে হয়ে গেল। নাম্বার ডিতে আসো। নাম্বার ডিতে বলছে হোয়াট এ সাউন্ড স্লিপ ইট স্লেপ্ট, হোয়াট এ সাউন্ড স্লিপ ইট স্লেপ্ট, এটা কি গভীর ঘুম ঘুমিয়েছিল। হোয়াট এ সাউন্ড স্লিপ ইট স্লেপ্ট, এটা করতে হবে অ্যাসার্টিভ, এবং সেই অ্যাসার্টিভ কী থেকে করতে হচ্ছে, এক্সক্লেমেটরি থেকে করতে হচ্ছে। এবং আমরা একটু আগে এইচএসসি লেভেলের কোশ্চেন সলভ করতে গিয়ে দেখেছি যে আমাদের যখন অ্যাসার্টিভে যাব তখন জানবো যে ওখানে হোয়াট ছিল এক্সক্লেমেটরিভে, অতএব অ্যাসার্টিভে হোয়াট থাকবে না, তাই একটা ভেরি বা গ্রেট আসবে, ঠিক আছে। আর এখানে আমরা হোয়াট আছে বলেই ওখানেও এ চলে যাবে অ্যাসার্টিভে। বলছে হোয়াট এ সাউন্ড স্লিপ ইট স্লেপ্ট, আনসার হবে ইট স্লেপ্ট এ ভেরি সাউন্ড স্লিপ, এ ভেরি সাউন্ড স্লিপ, ইট স্লেপ্ট এ ভেরি সাউন্ড স্লিপ। এই স্লিপটা কিন্তু নাউন, ঠিক আছে, এটা নাউন স্লিপ। স্লিপ থেকেই এই অবজেক্ট এসছে, এটা হলো কগনেট অবজেক্ট, ঠিক আছে। বাংলায় হচ্ছে
তোমার সমধাতুজ কর্ম, অর্থাৎ ক্রিয়া থেকে যে কর্ম পাওয়া যায় আমরা সমধাতুজ কর্ম বলি, বা ভার্ব থেকে যে অবজেক্টটা পাই আমরা তাকে কগনেট অবজেক্ট বলি। এখানে সেটাই পাওয়া গেছে। এমনিতে স্লিপ তো ট্রানজিটিভ ভার্ব নয়, ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? ওটার তো প্যাসিভ হওয়ার কথা না, কিন্তু কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব থেকে বের করে নিয়ে আসা যায় অবজেক্ট, ওদেরকে আবার প্যাসিভ করা যায়, এই জন্য স্লিপ থেকে করা গেছে। হ্যাঁ, ইট স্লেপ্ট এ ভেরি সাউন্ড স্লিপ, দ্যাট ইজ তখন আমি স্লিপকে ভার্ব অবজেক্ট ধরেছি নাউন হিসেবে, এবং হোয়াট এ সাউন্ড স্লিপ ইট স্লেপ্ট, সেখান থেকে আমরা করলাম যে ইট স্লেপ্ট এ ভেরি সাউন্ড স্লিপ, এবং হোয়াট ছিল বলে এখানে দিচ্ছি না বলে আমি ভেরি দিলাম। ঠিক আছে, তো এটা আমাদের অ্যাসার্টিভ হয়ে গেল। আর আরেকটা কোশ্চিন আছে, সেটা হচ্ছে এ ডিয়ার ইজ ফাউন্ড নো হোয়ার বাট ইন দ্য জু নাও, অ্যাফার্মেটিভ। ঠিক আছে, এ ডিয়ার ইজ ফাউন্ড নো হোয়ার, কোথাও পাওয়া যায়নি বা পাওয়া যায় না হরিণ। এ ডিয়ার ইজ ফাউন্ড নো হোয়ার, কোথাও পাওয়া যায় না। কোথায় পাওয়া যায় শুধু? বাট ইন দ্য জু নাও, বাট ইন দ্য জু নাও, ইন দ্য জু নাও, এখন শুধুমাত্র জুতে পাওয়া যায়, এবং এটা করতে বলেছে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, অ্যাফার্মেটিভ। এ ডিয়ার ইজ ফাউন্ড নো হোয়ার বাট ইন দ্য জু নাও। তাহলে আমরা এই জায়গা তো একইভাবে অ্যাফার্মেটিভ যাব, গত একটা কোশ্চেনেও করলাম যে অ্যাফার্মেটিভ করতে গেলে ইন্টারমিডিয়েট দিয়ে অ্যাফার্মেটিভ করা যাবে। তখন আমরা বলতে পারি যে ইজ এ ডিয়ার ফাউন্ড এনি হোয়ার, হ্যাঁ, ইজ এ ডিয়ার ফাউন্ড এনি হোয়ার, হ্যাঁ, বাট ইন দ্য জু নাও, হ্যাঁ, ইজ এ, এখানে প্রশ্ন করছি আমি, তো নো নিজেই নেগেটিভ, এই জন্য আমাকে ইজ দিয়ে আসতে হবে। ইজ এ ডিয়ার ফাউন্ড এনি হোয়ার বাট ইন দ্য জু নাও দিয়ে কোশ্চিন করলে আমার আনসার হয়ে যাবে। আনসার লেখো, ইজ সামনে আনো, এটা নেগেটিভ আছে নো, তাই আমার তার নট করতে হবে না, ইজ এ ডিয়ার। ঠিক আছে, ফাউন্ড তো আছেই, সেটাই লিখবো, ফাউন্ড এনি হোয়ার, খালি আমাকে এখানে এনি হোয়ার করে দিতে হবে। ইজ এ ডিয়ার ফাউন্ড এনি হোয়ার, পরে যা আছে তুলে দিলে হবে। বাট ইন দ্য জু নাও, বাট ইন দ্য জু নাও দিয়ে কোশ্চেন। ইজ এ ডিয়ার ফাউন্ড এনি হোয়ার বাট ইন দ্য জু নাও, তার মানে হচ্ছে জু ছাড়া কি আর কোথাও পাওয়া যায়, তেমন জু ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তো এইভাবে আমাদের জেএসসি, এসএসসি, এইচএসসি 3 লেভেলেরই কোশ্চিন ঢাকা বোর্ড 2019 করলাম, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং এই 3টা বোর্ড করতে গিয়ে আমার কাছে জেএসসির এই 5টাকে বেশি জটিল মনে হয়েছে। ঠিক আছে, হওয়ার কথা ছিল এইচএসসি সবচেয়ে জটিল হওয়ার কথা ছিল, এসএসসি মাঝারি, জেএসসি সরল হওয়ার কথা ছিল, কিন্তু তা হয় নাই। আমি দেখলাম এখানে বিপরীত ঘটনা ঘটছে। অতএব কোনো লেভেলের কোশ্চিনকে আন্ডার এস্টিমেট করার কিচ্ছু নেই। তোমরা 3 লেভেলের স্টুডেন্টই আমার কাছে বেসিক গ্রামার শেখার পর সলভিংয়ের সময় 3টা লেভেলেরই একই বোর্ড, একই সালের কোশ্চিনটা আনসার সলভিং দেখবে। শুধুমাত্র যে লেভেলে আছো সে লেভেলেরটা লিখবে, বাকি 2টা খালি দেখবে, তাহলেই হবে। তো তোমাদের আশা করি উপকার হয়েছে। জেএসসি লেভেলে যারা লিখে নিয়েছো, এসএসসিটা দেখেছো, এইচএসসি দেখেছো, তো আমরা আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট দিন, আজকে একটু আমাদের হাফ অ্যান আওয়ার দেরি হয়েছে, তো এরকম সাধারণত হবে না। যদি এরকম দেরি হয় তোমরা ফেসবুক থেকে সরে যাবে না, একটু ওয়েট করবে। আর সাধারণত হবে না, আজকে একটু বাই চান্স দেরি হয়ে গেছে, তো এরকম 3টার দিকেই থাকবো। বাই চান্স দেরি হলে 3:30, 4:45 পর্যন্ত অপেক্ষা করতে থাকবে। তবে আশা করি 3টা বা অ্যারাউন্ড 3টা, এরকম কাছাকাছি একই সময় আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ। তোমাদের যারা বড় ভাই বোন বা পরিচিত আছেন বিসিএস কোচিং করেন, তারা এখন বাসায় বসে আছেন। শুধু আজকে কোয়ারেন্টাইন পিরিয়ড বলে নয়, আমি পিরিয়ডের পরেও সবসময় বিসিএসের একটা ক্লাস রাখবো মঙ্গলবার করে। এখন দুপুর 3টাতেই রাখছি, আর পরবর্তীতে কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হলে রাত্রি 10টায় সেই ক্লাসটা হবে। একইভাবে যারা তোমরা এখন আমার সাথে একাডেমিক ক্লাস করছো, এটাও তাই, এখন কোয়ারেন্টাইন পিরিয়ডে দুপুর 2টা, অন্য সময় রাত্রি 10টাই হবে। আর আরেকটা ক্লাস হয় আমার, স্পোকেন ইংলিশের ক্লাস হয়, তোমরা নিজেরাও শিখতে পারো, সেই জন্য দেখো। এছাড়া যারা আছেন বাসায় অন্যান্যরা এবং বাইরে যারা পরিচিত সবাইকে বলবে স্পোকেন ইংলিশ শিখতে। আমার ক্লাসটা যদি হেল্পফুল হয় দেখতে, সেটা রবি এবং বৃহস্পতি বেলা 3টায় হচ্ছে, ওটাও যখন কোয়ারেন্টাইন সময় থাকবে না তখন আমরা রাত্রি 10টায় করবো একইবারে। তো সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আমি পরবর্তী দিন কমপ্লিটিং সেন্টেন্স শুরু করব, সবাই প্রস্তুতি রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ।